আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বাউবি পরিচালিত এসএসসি প্রোগ্রামের মধুপুর রানীভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের টিউটোরিয়াল কেন্দ্র থেকে প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগতম। এসএসসি প্রোগ্রামের আজকের প্রথম বর্ষের ক্লাসে আমরা দেখব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা কোর্স কোড 1659 এর ইউনিট 13 এবং পাঠ হলো 13.4 6 দফা আন্দোলন। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন বাংলার ইতিহাসে 6 দফা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন ছিল, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতার বীজ মন্ত্রটি বপন করতে পেরেছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার যুদ্ধ তথা আমাদের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। ঠিক আমরা 6 দফার পটভূমি লক্ষ্য করলে দেখতে পাবো 1966 সালের 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত, মানে বর্তমান পাকিস্তানের লাহোর শহরে অনুষ্ঠিত বিরোধী দলীয় রাজনৈতিক দলসমূহের এক কনভেনশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফা দাবি ঘোষণা করেন। এই 6 দফা দাবি ছিল বাঙালির মুক্তির সনদ। এই 6 দফা দাবির ফলে, এই 6 দফা দাবির মধ্য দিয়ে বাঙালি জাতি তারা তাদের স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। তো আমরা দেখব যে 6 দফা দাবি বা 6 দফা আন্দোলন, এই 6 দফা দাবিগুলো কী কী ছিল এবং এই 6 দফা আন্দোলন কেন তৎকালীন সময়ে অতীব প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছিল, কী কী কারণে 6 দফা আন্দোলন আবশ্যম্ভাবী একটা আন্দোলনে রূপ নেয়, আমরা সেই তথ্যগুলো এখন দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 দফা আন্দোলন কেন আবশ্যম্ভাবী হয়েছিল সে তুলনামূলক চিত্রগুলো এখন একটু আমরা দেখব, যে কী কী কারণে 6 দফা আন্দোলন তৎকালীন সময়ে আবশ্যম্ভাবী হয়ে পড়েছিল বাঙালির মুক্তির জন্য। তো বাঙালির মুক্তির জন্য পাকিস্তান, একটু পটভূমিতে যাব। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে 1947 সালের পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পাকিস্তানের দুটি অংশের মধ্যে একটি পশ্চিম পাকিস্তান আর একটি ছিল পূর্ব পাকিস্তান তথা আমাদের বাংলাদেশ। তো পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই 1947 সালের ঠিক পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই শুরু হয়। আমরা 6 দফার পটভূমিতে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে পাকিস্তান এত বহু ভাষাভাষী এবং বিভিন্ন সংস্কৃতি, অধিবাসী এবং ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন নাগরিকদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি সুদৃঢ় করতে হলে আমাদের মধ্যে এক জাতি এক রাষ্ট্র, এই চেতনা সৃষ্টি করার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু সেখানে কি দেখা গেল, যে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের পূর্ব পাকিস্তানের উপর, যেখানে ভাষার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের বাংলা ভাষীর সংখ্যা ছিল পাকিস্তানের 56%, সেখানে তারা এই পাকিস্তানের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, রাষ্ট্রভাষা ঘোষণা করার কারণে সেখানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে দেখা দেয় এক ব্যাপক বৈষম্য। তো সেখান থেকেই পূর্ব পাকিস্তানিদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়, যে কখনোই পশ্চিম পাকিস্তান আমাদেরকে স্বাধীনভাবে জাতীয়তাবোধ গঠন, স্বাধীনভাবে আমাদেরকে পরিচালিত হতে দেবে না। তাছাড়াও আমাদের আরও রয়েছে কিছু বৈষম্য, যে বৈষম্যগুলো আমাদেরকে 1966 সালের সেই 6 দফা দাবিকে জোরালো করেছিল। সেগুলো একটু দেখব, যে বৈষম্যের মধ্যে রয়েছে রাজনৈতিক বৈষম্য। আমরা রাজনৈতিক বৈষম্যের মধ্যে রাজধানী নির্মাণ বৈষম্যের মধ্যে যদি আমরা একটু তাকাই, পাকিস্তান জন্ম লাভের পর তার রাজধানী হয় করাচিতে, পাকিস্তানের করাচিতে। এরপর আইয়ুব খান প্রথম দিকে রাওয়ালপিন্ডিতে 1961 সালে এবং পরে ইসলামাবাদে রাজধানী স্থানান্তর করেন। সেই করাচিকে রাজধানী শহর হিসাবে গড়ে তুলতে 1956 সাল পর্যন্ত ব্যয় করা হয় $5,700 মিলিয়ন, যা মোট ব্যয়ের 56%। অপরপক্ষে ঢাকাতে উপরাজধানী করার জন্য এর ব্যয় ছিল মোট ব্যয়ের 5%। এখান থেকে আমরা ধরে নিতে পারি যে রাজধানী নির্মাণ ব্যয়ের বৈষম্যের মধ্যে, যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্যটা কত দূর ছিল।
এরপর আমরা দেখব অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্যর ভিতর আমরা একটু সহজভাবে নিব যে বিষয়টা, যে অর্থনৈতিক বৈষম্যের ভিতর যদি আমরা লক্ষ্য করি, এখানে 42, 69 এবং 58, 31, এখান থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা হয়তো তেমন কিছু ধরতে পারতেছেন না, তো আমি সেটাকে একটু ক্লিয়ার করব। যে আমদানিতে, রপ্তানিতে পশ্চিম পাকিস্তান মোট জাতীয় সম্পদ রপ্তানিতে তাদের অবদান ছিল 42%, আর সেখানে পশ্চিম পাকিস্তানের জন্য আমদানি করা হতো 69%। অপরপক্ষে পূর্ব পাকিস্তানের রপ্তানিতে অবদান ছিল 58% এবং তাদের জন্য আমদানি করা হতো 31%। আমরা এখান থেকেও চিত্রটা দেখতে পারি যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যটা কেমন ছিল। তারপর আমরা একটু লক্ষ্য করব প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল আরও ব্যাপক। তো সেখানে প্রশাসনিক ক্ষেত্রের 741 জনের মধ্যে মাত্র 51 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল পূর্ব পাকিস্তানের। তাহলে 741 জন ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে মাত্র 51 জন হলো পূর্ব পাকিস্তানের, আর বাকিগুলো ছিল পশ্চিম পাকিস্তানের। তাছাড়াও ফরেন সার্ভিস, তারপর প্রতিরক্ষা সার্ভিস, এখানেও ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায়। যেখানে 1962 সালের কর্মকর্তা কর্মচারীর হার ছিল 21%, এবং প্রতিরক্ষা সার্ভিসে পাকিস্তানে অংশগ্রহণের সেনাবাহিনীর প্রতিরক্ষা খাতে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর হার ছিল বাংলাদেশের 1.56%। মোট সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান থেকে নেওয়া হয় 1.56%, আর নৌবাহিনীতে নেওয়া হয় 1.16%। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আর বিমান বাহিনীতে ছিল 8.57%। এই যদি অবস্থা হতে থাকে, তাহলে একটি রাষ্ট্রের দুটি অংশের মধ্যে এই যদি অবস্থা হতে থাকে, মোট সেনাবাহিনীর 1.56% পূর্ব পাকিস্তানের, মোট নৌবাহিনীর 1.16% পূর্ব পাকিস্তানের, আর বিমান বাহিনীর 8.57%। এত বৈষম্যের মধ্যে দুটি রাষ্ট্র একসাথে এক রাষ্ট্র এই নীতিতে চলতে পারে না, যার ফলে দেখা দেয় বৈষম্যের চরম অবস্থা। তো এই অবস্থা থেকে আমাদের 1966 সালের 6 দফাটি অত্যন্ত প্রয়োজন ছিল। তারপর রয়েছে শিক্ষাক্ষেত্রে বৈষম্য। এই শিক্ষাক্ষেত্রে বৈষম্যের একটু তথ্য দেব, বিস্তারিত আমি পড়ব না, আপনারা পড়ে নেবেন। তো একটু তথ্য দেব। সেখানে পূর্ব পাকিস্তানিদের জন্য বরাদ্দ ছিল শিক্ষাক্ষেত্রে 5.63%, আর পশ্চিম পাকিস্তানিদের জন্য ছিল 8.63%। শিক্ষাক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী পিছু মোট জাতীয় সম্পদের, শিক্ষাক্ষেত্রে মোট জাতীয় সম্পদের বাজেটটা ছিল পশ্চিম পাকিস্তানের জন্য 8.63%, আর পূর্ব পাকিস্তানের জন্য ছিল 5.63%। তো এই বৈষম্যগুলোই বাঙালির জাতিকে আরও বেশি আন্দোলিত করে তোলে। এই বৈষম্যগুলোই ছিল 1966 সালের 6 দফার আন্দোলনের আবশ্যম্ভাবী বৈষম্য, যে বৈষম্যের ফলে 6 দফার সৃষ্টি হয়, এবং এই 6 দফার ফলে আমাদের স্বাধীনতার প্রথম বীজমন্ত্র রূপিত হয়েছিল। আমরা এখন দেখব ঠিক ঐতিহাসিক 6 দফার দফাগুলো কী ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দফাগুলো দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক 6 দফার প্রথম দফাটি হলো, ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করত পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়িতে হইবে। তাতে পার্লামেন্ট পদ্ধতির সরকার থাকিবে, সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্তবয়স্কের সরাসরি ভোটে অনুষ্ঠিত হইবে, আইনসভাসমূহ সার্বভৌমত্ব থাকিবে। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা দেখতে পারি যে একটি রাষ্ট্র গঠনের পর সার্বজনীন ভোটাধিকার এবং আইনসভার সার্বভৌমত্ব এবং ফেডারেশন
এই শব্দগুলো আমরা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যায় যে প্রথম দফা থেকেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের ইঙ্গিত এখানে আমরা পেতে পারি। তো 6 দফার 2 নম্বর দফার মধ্যে ছিল ফেডারেশন সরকারের এখতিয়ারে কেবল দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় ব্যাপার এই দুটি বিষয় থাকিবে, অবশিষ্ট সমস্ত বিষয় স্টেট সমূহের মানে বর্তমান অবস্থায় যাকে প্রদেশ বলা হয় তার হাতে থাকিবে। তার মানে আমরা বুঝতে পারছি যে দেশ রক্ষা এবং পররাষ্ট্রীয় দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি রাষ্ট্রসমূহের সাথে যাবতীয় সম্পর্ক স্থাপন এই বিষয়টি শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বহন করবে এবং বাকি সমস্ত বিষয়ের সিদ্ধান্ত নিতে স্টেট মানে বিভিন্ন প্রদেশসমূহ সেই সিদ্ধান্ত সমূহ নেবে। তা বোঝা যাচ্ছে যেখানে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান সিদ্ধান্ত নিতে পারবে পূর্ব পাকিস্তানের যাবতীয় বিষয়সমূহের ব্যাপারে, যেমন অর্থ, শিক্ষা, সার্বভৌমত্ব ইত্যাদি। আমরা ঐতিহাসিক 6 দফার 3 নম্বর দফায় দেখতে পাচ্ছি এই দফায় মুদ্রা সম্পর্কে 2টি বিকল্প প্রস্তাব দেওয়া হয়। যে কোনো একটি গ্রহণের প্রস্তাব রাখা হয়, মানে 2টো প্রস্তাবনা দেওয়া হয়েছে। তার ক নম্বর প্রস্তাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টি সম্পূর্ণ অথচ পৃথক সহজ বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন করিতে হইবে। এই ব্যবস্থা অনুসারে কারেন্সি কেন্দ্রের হাতে থাকিবে না, আঞ্চলিক সরকারের হাতে থাকিবে। 2 অঞ্চলের মধ্যে 2টি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকিবে। তো এখানেও দেখা যায় যে সহজে বিনিময়যোগ্য অথচ পৃথক আলাদা 2টো মুদ্রার কথা এখানে বলা হয়েছে। এই শব্দগুলো আমাদের সার্বভৌমত্বকে বা আমাদের স্বাধীনতাকে ইঙ্গিত করে। খ নম্বর প্রস্তাবনায় রয়েছে 2 অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে, এই ব্যবস্থায় মুদ্রা কেন্দ্রের হাতে থাকিবে, কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকিতে হইবে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হইতে না পারে। এই বিধানে পাকিস্তানের একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে, 2 অঞ্চলে 2টি পৃথক রিজার্ভ ব্যাংক থাকিবে। এক্ষেত্রে দেখা যায় যে মুদ্রা ব্যবস্থার মধ্যে সহজে বিনিময়যোগ্য হলেও মুদ্রাগুলো আলাদা আলাদা থাকবে। আমরা 4 নম্বর প্রস্তাবনায় দেখতে পাচ্ছি সকল প্রকার ট্যাক্স, খাজনা, কর ধার্য ও আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে, ফেডারেল সরকারের সে ক্ষমতা থাকিবে না। আঞ্চলিক সরকারের অনাদায়ী রেভিনিউ এর নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে অটোমেটিক্যালি জমা হইয়া যাবে। এই মর্মে রিজার্ভ ব্যাংক সমূহের উপর বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রেই থাকিবে। এইভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের তহবিল হইবে। এক্ষেত্রে দেখা যায় যে সকল প্রকার খাজনা, ট্যাক্স ধার্য করা এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকার বা প্রদেশ সমূহের হাতে। প্রদেশসমূহ খাজনার ধরন, খাজনার পরিমাণ, আদায় করার কৌশল সবকিছুই আঞ্চলিক সরকারের হাতে থাকিবে। স্টেট ব্যাংক মানে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ পাইবে, আর বাকি সকল ক্ষমতাই আঞ্চলিক সরকারের হাতে থাকিবে এবং উন্নয়নের সকল কিছুই আঞ্চলিক সরকার তার নিজ হাতে করবে। ঐতিহাসিক 6 দফার 5ম দফায় মধ্যে কয়েকটি উপদফা রয়েছে। এই দফায় বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে শাসনতান্ত্রিক বিধানের সুপারিশ করা হয়। তার 1 নম্বর রয়েছে 2 অঞ্চলের বিদেশি মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখিতে হইবে। এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের প্রাদেশিক হিসাব আলাদা আলাদা থাকিবে। বৈদেশিক যে রেমিটেন্স আসবে, পশ্চিম পাকিস্তানের রেমিটেন্স পশ্চিম পাকিস্তানের আলাদা হিসাব এবং পূর্ব পাকিস্তানের রেমিটেন্স পূর্ব পাকিস্তানের আলাদা হিসাব রাখিতে হইবে। 2 নম্বর রয়েছে পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তানের এখতিয়ার এবং পশ্চিম পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের এখতিয়ারে থাকবে, সেখানে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না। 3 নম্বর রয়েছে ফেডারেশনের প্রয়োজনীয় দেশি বিদেশি মুদ্রা 2 অঞ্চল হইতে সমানভাবে অথবা শাসনতন্ত্রে নির্ধারিত হারাহারি মতো আদায় হইবে।
4 নম্বর রয়েছে দেশজাত দ্রব্যাদি বিনা শুল্কে উভয় অঞ্চলের মধ্যে আমদানি রপ্তানি চলিবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্যের সম্বন্ধে বিদেশের সঙ্গে চুক্তি সম্পাদনের, বিদেশ ট্রেড মিশন স্থাপনের এবং আমদানি রপ্তানি করিবার অধিকার আঞ্চলিক সরকারের হাতে ন্যস্ত করিয়া শাসনতান্ত্রিক বিধান করিতে হইবে। ঐতিহাসিক 6 দফার 6ষ্ঠ দফা হলো, এই দফায় পূর্ব পাকিস্তানের মিলিশিয়া বা মিলিটারি রক্ষী বাহিনী গঠনের সুপারিশ করা হয়। তো এই 6 দফার প্রত্যেকটি দফাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা 6ষ্ঠ দফায় দেখতে পেলাম যে এই 6ষ্ঠ দফাতে প্রত্যেক অঞ্চলে মানে প্রত্যেক প্রদেশে পাকিস্তানি মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের সুপারিশ করা হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব সেনাবাহিনী বা মিলিটারি বাহিনী গঠন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি স্বাধীনতাকে আরও এক ধাপ অগ্রসর করে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাস। তো আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। তো সবাই ভালো থাকবেন এই কামনায়। খোদা হাফেজ।